প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি খুবই অদ্ভুত এবং রহস্যময় একটি ঘটনা। এই ঘটনাটি আমি জানি না আগে আপনারা কোথাও শুনেছিলেন কিনা বা এই টাইপের কোনো ঘটনা শুনেছিলেন কিনা, আমার জানা নেই। আমিও কখনো এই ধরনের ঘটনা বলিনি, বিশেষ করে ঘটনার মূল প্রেক্ষাপট যেটা সেটা। তো এই ঘটনাটি আমি নিজেই সংগ্রহ করেছি আমার এক খালার কাছ থেকে। আর ঘটনাটির স্থান মানিকগঞ্জের আরিচা এলাকায়। সময় 1951 কি 52 এরকম সময়, আসলে নির্দিষ্ট করে কিছু বলা যায় নাই, তবে বলেছে যে 1950 সালের পরে 60 সালের আগে মধ্যবর্তী কোন একটা সময় হতে পারে, বা তার আগেও হতে পারে তার পরেও হতে পারে, নির্দিষ্ট করে বলা খুব মুশকিল। তো ওই এলাকায় দুইজন ব্যক্তি ছিলেন, ওনারা কোনো কারণে ঢাকাতে এসেছিলেন কোন একটা কাজে। তো কাজ সেরে ওনারা ফিরছিলেন। আগে তো যোগাযোগ ব্যবস্থা এতটা ভালো ছিল না, দিনে দিনে কিন্তু ঢাকায় গিয়ে কাজ সেরে আবার বাড়িতে ফেরত আসা অনেক কঠিন ছিল। আগের দিন যেত ঢাকায় কাজ সেরে আবার কাজ শেষ করে রওনা দিতে দিতে অনেক রাত হয়ে যেত। তো ওনারা কাজ শেষ করে রওনা দেন। স্বাভাবিকভাবেই ওনাদের বাড়িটা গ্রামের মধ্যে ছিল, এবং ওনারা যেই গ্রামের বাসিন্দা ছিলেন ওই গ্রামটি এখন আর নেই, কারণ পদ্মার ভাঙনে ওই গ্রাম বহু আগেই বিলীন হয়ে গিয়েছে। এখন সেটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। লোকমুখে শোনার মাধ্যম দিয়ে এই ঘটনাগুলো হয়তোবা কোনো কোনো মানুষের কাছে রয়ে গিয়েছিল। ঠিক এমনই একটি ঘটনা এটি। তো ওনারা ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। তো ওনারা কিন্তু ঠিক পথ দিয়েই ফিরছিলেন, ওনাদের বাড়ির যে রাস্তা সেই রাস্তা দিয়ে ফিরছিলেন। তো ওইটা তো আসলে চরাঞ্চলের একটা গ্রাম ছিল, আশেপাশে শুধু ধুধু বালু, অনেক দূরে দূরে একটি বাড়ি। আর গভীর রাত হয়ে গেলে সেই বাড়ির আলো, হারিকেনের আলো বা পিদিম, এগুলো নিভিয়ে দেওয়া হয়, যার কারণে আলোর যে অস্তিত্ব সেটাও কিন্তু খুঁজে পাওয়াটা খুব মুশকিল হয়। চাঁদের আলোতে চলা যায় বা হাতে টর্চ লাইট থাকলে সেটা দিয়ে চলা যায়। চর এলাকায় আসলে ফিক্সড কোনো রাস্তা থাকে না, তো যার কারণে মোটামুটি আন্দাজ করে বাড়ির পথটা নির্ণয় করতে হয়। তো ওনারাও ওইভাবেই আন্দাজ করে বাড়ির পথ নির্ণয় করে যাচ্ছিলেন, এবং আশেপাশের যেই বিভিন্ন চিহ্ন সেগুলো দেখে বুঝতে পারছেন ওনারা ঠিক পথ দিয়ে যাচ্ছেন। একই এলাকার লোক ছিলেন দুজন। ওনারা মূলত ঢাকাতে একটি মামলার হাজিরা সংক্রান্ত কাজে এসেছিলেন, সেটাই শেষ করে আবার বাড়িতে ফিরছিলেন। তো যাচ্ছেন যাচ্ছেন, হঠাৎ করে ওই দুজনের মধ্যে একজন বলে ওঠে, এই দেখ দেখ, এখানে এত বড় একটা অদ্ভুত গাছ, এই গাছগুলো এখানে আসলো কিভাবে, বা এই গাছটা এখানে আসলো কিভাবে? তখন আরেকজন বলে যে তাই তো রে, এটা কেমন গাছ, এরকম গাছ তো কখনো আগে দেখছি বলে মনে পড়ে না। ওই গাছটা আমাদের স্বাভাবিক গাছের মতো ছিল না, অনেকটা ক্যাকটাস গাছের মতো নাকি। ক্যাকটাস গাছের দেখা যায় যে এক পাশ দিয়ে মোটা একটা ডাল বেরিয়েছে, আর এক পাশ দিয়ে একটা ডাল বেরিয়েছে, খুব বেশি ডাল তো থাকে না, আর পাতাও ওরকম থাকে না, কাটা থাকে। তো মনে হচ্ছিল ওই গাছের কোনো পাতা নেই, শুধু মোটা মোটা ডাল রয়েছে, এরকম রাস্তার পাশে একটি গাছ। তখন আর একজন বলছে যে আমাদের এলাকায় এই টাইপের গাছ আছে, আগে তো কখনো দেখি নাই, আমরা ভুল পথে চলে আসি নাই তো? তার একজন বলছে, হ্যাঁ আমরা মনে হয় ভুল পথে চলে আসছি, রাতের বেলা আমরা বুঝতে পারি নাই, চল আমরা ঠিক পথ দিয়ে যাই। তো ওনারা চিন্তা করলেন যে কোন দিক দিয়ে যেতে পারেন। তো ওনাদের একটা মাপ ছিল, যে গ্রামের লোক তো অনেক সময় ওই যে নক্ষত্রের অবস্থান বুঝতে পারতেন যে কোনটা কোন দিক। তো আকাশের দিকে তাকিয়ে উনি চিন্তা করলেন যে আরে আমরা তো ঠিক পথেই আছি, এটাই তো আমাদের বাড়ির রাস্তা মনে হচ্ছে, কিন্তু গাছ দেখে তো মেলে না, গাছ তো বাড়ির রাস্তা প্রকাশ করছে না, কারণ তার বাড়ির রাস্তায় টাইপের কোনো গাছ নাই। তখন ওই পাশের একজন বলছে যে না, তোর ওই তারা দেখাই ভুল হচ্ছে, চল তো আমরা অন্য রাস্তা দিয়ে যাই, আমার মনে হয় আমরা ভুল রাস্তায় আসছি, অন্যদিকে যাই। তো ওনারা অন্যদিকে হাঁটা শুরু করেন। তো অন্য দিক দিয়ে হাঁটছেন হাঁটছেন, হঠাৎ করে ঠিক সেম টাইপের একটা গাছ আবার ওনারা দেখেন। তখন বলেন যে আরে কি ব্যাপার, এই রাস্তায় একই ধরনের গাছ, তো এইবার ওই গাছটা তো মনে হচ্ছে আগের থেকে একটু বড়। এমন যদি হতো যে না ওই গাছটাই, তাহলে তো বলতে পারতাম যে ভুল করে আমরা ঘুরে ঘুরে একই জায়গায় চলে আসছি, কিন্তু এবার গাছটা তো দেখে মনে হচ্ছে আগের থেকে বড়। তাহলে এই গাছগুলো কোথা থেকে আসলো? আমাদের আশেপাশের গ্রামেও এই টাইপের গাছ আছে বলে আমরা জানি না,
তাহলে মনে হয় আমরা আমাদের গ্রাম থেকে অনেক দূরে অন্য কোথাও চলে আসছি রাতের বেলা ভুল করে। কিন্তু এরকম ভুল হওয়ার কথা নয়, কারণ তাদের প্রত্যেকের বয়সই ছিল 50-এর উপরে। তাদের আশেপাশের সব জায়গা চেনা ছিল। এমনটা নয় যে তারা নেশাপানি করেছেন, চোখে ধাঁধা দেখছেন, বিষয়টা এরকম নয়। তারা বড়জোর বিড়ি খেতেন, এর থেকে বেশি কিছু আর কোনো বদ অভ্যাস তাদের ছিল না। এখন তারা তো গোলক ধাঁধায় পড়ে গেছে, কি হইলো, কোন দিকে যাব বাড়ি। এখন যাই হোক, ওনারা ওনাদের মতো করে খুঁজছেন, কিন্তু বাড়ির হদিস আর ওনারা পাচ্ছেন না। এমনকি দূরে কোনো বাড়িতে কোনো আলোক রেখা ওনারা পাচ্ছেন না, কোনো হারিকেন বা ল্যাম্প জ্বলে আছে এটাও পাচ্ছেন না। ওনারা একটা পর্যায়ে চিন্তা করে, আচ্ছা এটা কি গাছ, তো দেখি তো। তো ওনারা ওই গাছটার কাছে যান, তো গাছটায় হাত দেন, হাত দিয়ে মনে হচ্ছে গাছটা শক্ত নয়, নরম নরম গাছ আর কি, এরকম ওনাদের কাছে মনে হচ্ছিল। কোনো কাটা টাটা নেই, কোনো ক্যাকটাস না, মনে হচ্ছে একটু নরম টাইপের গাছ, কিন্তু কোনো পাতা নেই। তো ওনারা ওইখান থেকে চলে আসেন, চলে এসে বলে যে চল আমরা আর একটা রাস্তা খুঁজি, মনে হয় আমরা ভুল করতেছি। তো এভাবে ওনারা আবারও আর একটা রাস্তায় যান। এবারে আরেকটি ভয়ানক জিনিস তারা দেখতে পান। তারা দেখতে পান আরো একটি একই ধরনেরই গাছ, কিন্তু এবারের গাছে বেশ কিছু পাতা রয়েছে এবং পাতাগুলো বেশ লম্বা। তো ওনারা ওই গাছটার কাছে যেতেই ওই পাতাগুলো নড়ে ওঠে। ওনারা চিন্তা করেন কি ব্যাপার, পাতাগুলো নড়ে উঠলো, নড়তেই পারে, কারণ পদ্মা নদীর বাতাস তো এখানে এসে লাগবে, এটাই স্বাভাবিক। আর বাতাস তখন ছিল, পাতাগুলো নড়ে উঠতেই পারে। কিন্তু নড়াগুলো মনে হচ্ছে অস্বাভাবিক, কারণ বাতাসে যখন গাছের পাতা নড়ে, তার বাতাস যেদিকে বয় পাতাগুলো কিন্তু ওই দিকে ঝুঁকে পড়ে। কিন্তু ওনাদের কাছে মনে হচ্ছিল এক একটা পাতা এক এক দিকে নড়ছে, আর পাতাগুলো বেশ বড়। তো ওই টাইপের গাছ, এই টাইপের পাতা ওনারা কখনো দেখেননি। অন্ধকারে বা চাঁদের আলোতে ওনারা মোটামুটি স্পষ্টই বুঝতে পারছিলেন। আর চাঁদের আলোতে ওই পাতাগুলো চিকচিক করছিল। এর মধ্যে হঠাৎ করে দুজন একসাথে একটি ভয়ানক জিনিস দেখে প্রচন্ড আতঙ্কিত হন। সেটি হলো, ওনারা দেখেন ওই প্রত্যেকটা পাতা আসলে একটা মানুষের চোখের মতো হয়ে গেছে। অন্ধকারে তো মানুষের চোখ ওইভাবে বোঝা যায় না, কালোই দেখায়, কিন্তু ওই পাতাগুলো মনে হচ্ছে দিনের বেলা মানুষের চোখ যেভাবে সাদা থাকে, সাদার মধ্যে কালো মণি থাকে, ঠিক ওই রকম করে ওই চোখগুলো পিটপিট করছে। এইটা দেখার পর ওনারা আসলে নিজেদের মতো করে চিৎকার চেঁচামেচি করতে করতে দৌড়াতে থাকেন। কে যে কোন দিক গেছেন এটার আসলে কোনো হদিস নাই। সকালবেলা ওখানকার লোকজন এক একজনকে এক এক জায়গা পায়, দুইজনকে দুই জায়গা পায়, দুইজন অজ্ঞান হয়ে পড়ে আছে আর কি দুই জায়গায়। তো লোকজন তারা তাদেরকে চিনত, উদ্ধার করে। আসলে তারা তাদের গ্রামেই ছিল, অন্য কোনো গ্রামে তারা যায়নি। যখন তাদের জ্ঞান ফিরে আসে, এই ঘটনাগুলো এলাকাবাসীদেরকে বলেন। এলাকাবাসী বলে, ধুর বেটা, তোরা ঢাকায় গেছিস, নিশ্চয়ই তোরা কিছু নেশাপানি করছিস, নাহলে তো এরকম অদ্ভুত জিনিস দেখার কথা না। কই আমরা তো এই গ্রামে এতদিন আছি, আমরা তো রাতের বেলা চলাফেরা করি, কখনো তো এই টাইপের কোনো গাছ দেখি নাই। এই টাইপের গাছ কোনো নাই, আমাদের গ্রামেই নেই, আশেপাশের কোনো গ্রামে এই টাইপের কোনো গাছ নেই, এই যে ধরনের গাছের বর্ণনা তোরা দিচ্ছিস। এখন ওরা তো আসলে মানুষকে বোঝাতে পারে না, কিন্তু ওই গ্রামে অত্যন্ত প্রবীণ একজন মানুষ ছিলেন, যার বয়স 100-র উপরে। তো উনি লাঠিতে ভর করে চলাফেরা করতেন। 100 বছর বয়স হলে উনি মোটামুটি চলাফেরা করতে পারতেন আর কি, কষ্ট করে হইলেও। তো উনি জিজ্ঞেস করেন, এই কি হয়েছে রে? তখন বলে যে দেখো, এরা বলে যে এরা নাকি এই টাইপের জিনিস দেখছে। তখন ওই লোকটি বলে যে সর্বনাশ, আমার এক আত্মীয় এরকম একটা জিনিস দেখছিল, কিন্তু এই দেখার বেশ কিছু বছর পর তার অপমৃত্যু হয়েছিল। সে একটা গাছে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। এবং মুরব্বীরা বলে যে এই টাইপের রহস্যময় ভয়ানক গাছ যার সামনে দেখা দেবে, তার নাকি গলায় দড়ি দিয়ে মৃত্যু হবে। এই ধরনের একটা কুসংস্কার মুরব্বীদের মধ্যে প্রচলিত ছিল। আর এই গাছ স্বাভাবিক কোনো গাছ না, এটা বলা হয় জিনেদের দেশের গাছ, ওই মুরব্বী ওইভাবে নাকি বলেছিলেন। কিন্তু আসল বাস্তবতা হচ্ছে এই গাছগুলো আসলে কোনো গাছই নয়, এটা জিন হবে। তো যাই হোক, এই কথাগুলো যখন মুরব্বী বলে যে এই টাইপের কথা তো আমি শুনছি, কিন্তু আমি নিজে কখনো দেখি নাই। তার বয়স 100-র উপর হয়ে গেছে, কিন্তু সে নিজে কখনো দেখেনি।
তার আত্মীয়, মানে সে যখন ছোটবেলা ছিল তখন সে এরকমটা শুনেছে যে তার সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে। তো যাই হোক, এই ঘটনার পর যেটা হয় যে লোকজন বলে যে তোমরা তো এই ধরনের ভয়ানক একটা ঘটনা দেখছো বা প্রত্যক্ষ করেছো, তাহলে একটু দোয়া খায়ের করে দিও, কিছু গরিব মানুষ মানে খাবার দিয়ে দিও। ওনারা দুজনও আসলে খুব গরিব মানুষই ছিলেন, আসলে কি দোয়া মানে করাবেন, কি গরিব মানুষ খাওয়াবেন, ওনাদের আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না। তো বিষয়টা আসলে ওনারা অতটা গুরুত্ব দেননি। সেই 100 বছর যার বয়স বা তারও বেশি বছর বয়স, সেই ছোটবেলায় তার এক আত্মীয়ের সাথে ঘটছে, সেটাই সত্য কিনা, নাকি এই মুরব্বী মানে বুড়া হয়ে গেছে উল্টাপাল্টা বলতেছে, এইসব বিষয় চিন্তা করে তারা আসলে বিষয়টাকে গুরুত্ব দেননি। বিষয়টা এভাবেই আস্তে আস্তে মানুষের মন থেকে মুছে যেতে থাকে। এই ঘটনার নাকি 5 থেকে 7 বছর পর ওই দুইজন ব্যক্তির মধ্যে একজন পারিবারিক কলহের জের ধরে একটি গাছে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেন। তো বিষয়টা তো আসলে পারিবারিক কলহের কারণে হয়েছে। এই কারণে এই ব্যাপারগুলো মানুষ ওইভাবে কথা বলেনি, কিন্তু কেউ কেউ বলেছে যে হ্যাঁ ওই মুরব্বী বলছে। তখন কিন্তু ওই মুরব্বী মারা গেছেন, যে 100 বছর উপর যিনি বয়স, উনি কিন্তু তখন আবার মারা গেছে। তখন লোকজন বলছে যে ওই মুরব্বী তো এরকম বলছিল রে, এর কারণে এটা হয়েছে কিনা। আমি বলে ধুর, ওর পারিবারিক সমস্যা ছিল, এই জন্য সে গলায় দড়িতে মারা গেছে, এই কারণে এটা হবে কেন, এটা একটা স্বাভাবিক বিষয়। তো যাই হোক, একজনের মৃত্যুর পর আরেকজন যে ছিল সেও একটু চিন্তা করে কি ব্যাপার, ও মারা গেল, ওই যে মুরব্বী বলছিল যে গলায় দড়িতে মারা যায়, এই কারণে কি মারা গেল কিনা, সেই বিষয় নিয়ে ভাবতে থাকে। কিন্তু আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন তাকে সান্ত্বনা দেয় যে না, এই টাইপের কোনো কিছু না, এটা এমনি হয়েছে, স্বাভাবিক। ওই লোকের মৃত্যুর বছর 3-4 পরে নাকি এই লোকও পারিবারিক কলহের জের ধরে একটি গাছে গলায় দড়ি দিয়ে রাতের বেলা মারা গিয়েছিলেন। এটাও পারিবারিক কলহ। মানে এটা বোঝার উপায় নাই যে অদ্ভুত এবং রহস্যময় কোনো কারণে তাদের মৃত্যু হয়েছিল কিনা। মনে হচ্ছে একদম স্বাভাবিক, কিন্তু দুজনের মৃত্যু গলায় দড়ি দিয়ে হয়েছে পারিবারিক কলহের জের ধরে, ভিন্ন ভিন্ন সময়ে। এটা আপাতত দৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও আসলে কি স্বাভাবিক? ওই যে মুরব্বী বলে গিয়েছিলেন তিনি ছোটবেলায় তার এক আত্মীয়ের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে বলে শুনেছেন, তাহলে এই ধরনের ঘটনা কি সত্য? না হলে কেন এই দুজনের মৃত্যু এভাবে হলো? এরপরে নাকি এই ধরনের কোনো ঘটনা ওই এলাকায় ঘটেনি, আর তারপরে তো নদী ভাঙনে ওই এলাকা বিলীন হয়ে গেছে। মানুষের মুখে মুখে এই ঘটনাগুলো আস্তে আস্তে রয়ে গিয়েছে। এটা যে খুব প্রচলিত কোনো ঘটনা তাও নয়, এটা আমার ওই খালা তার এক আত্মীয়ের কাছে শুনেছিলেন, তিনি আবার একজনের কাছে শুনেছিলেন। এইরকম একটা পুরাতন ঘটনা, রহস্যময় একটি ঘটনা। আদৌ এই ঘটনার সত্যতা মানে আছে কিনা সেটা নির্ণয় করা এখন কিন্তু কোনোভাবেই সম্ভব নয়, কারণ ওই এলাকাটি এখন আর নেই, বহু আগের ঘটনা। তো প্রিয় লিসেনার্স, রহস্যময় ঘটনাটি আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আফান দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আফান দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা afanthehorrorworld@gmail.com আপনাদের ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা ইমেল অ্যাড্রেসটি পেতে পারবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে। আমরা আপনাদের গঠনমূলক যে কোনো মতামত সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন চলে যাই আমাদের এবারের এপিসোডের পরবর্তী ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ অলিউল্লাহ। ওনার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রসুলপুর গ্রামে। ঘটনাটি ঘটেছিল 1999 থেকে 2000 সালের মাঝামাঝি একটি সময়, আর এটি ঘটেছিল ওনার বাবার সঙ্গে। ওনার বাবা একজন আলেম এবং ওই সময় উনি ইমামতি করতেন ঢাকাতে। রমজান মাসে তারাবির নামাজ শেষ হয়ে যায়, বিশেষ করে খতম তারাবির নামাজ শেষ হয়ে যায় 27 রমজানে। পরবর্তী দিনগুলোতে চাঁদ ওঠার আগ পর্যন্ত সূরা তারাবি চলতে থাকে। তো উনি 27 রমজানে তারাবি শেষ করার পর উনি মসজিদ থেকে ছুটি নেন। ছুটি নিয়ে উনি বাড়ির দিকে রওনা করবেন। এদিকে বাড়িতে আসার আগে ওনার শ্বশুরের সঙ্গে দেখা করতে হবে। ওনার শ্বশুর মিরপুর ক্যান্টনমেন্টে ছিলেন তখন, তিনি আর্মিতে চাকরি করতেন। তো
উনি ওনার শ্বশুরের সঙ্গে দেখা করেন। তো ওনার শ্বশুর ওই ঈদে ছুটি পাননি, কুরবানি ঈদে পাবেন। এই কারণে তার সঙ্গে দেখা হওয়ার পর কিছু জিনিস কিনেছিলেন বাড়ির জন্য, সেইগুলো তার কাছে দিয়ে দেন এবং বলেন তার ছোট মেয়ে মানে ওয়ালিউল্লাহ ভাইয়ের বাবার ছোট শালিকা, তার জন্য একটা ভালো আলেম পাত্র দেখতে, যেহেতু উনি বাড়িতে যাচ্ছেন একটু সময় নিয়ে যেন এই কাজটি তিনি করেন। তো উনি বললেন যে ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে এই কাজটা আমি করবো। ওনার সঙ্গে দেখা করে বিদায় নিয়ে উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর চারিদিকে খোঁজ খবর লাগান ছোট শালিকার বিয়ের জন্য পাত্র দেখতে। তো এভাবে খুঁজতে খুঁজতে খান্দারপাড় নামক একটি গ্রামে একটা ভালো ছেলের সন্ধান পাওয়া যায়। তো ওই খান্দারপাড় যে গ্রামটা, এই গ্রামটা ছিল রসুলপুর গ্রামের পরে হলো কৃষ্ণপুর গ্রাম, কৃষ্ণপুরের পরে আদমপুর গ্রাম, আর আদমপুরের পরে পাতরাইল নামক আর একটা গ্রাম রয়েছে। ওই গ্রামের পরে একটি খাল রয়েছে, যে খালটি কুমার নদীর সঙ্গে সংযুক্ত। ওই ছোট্ট খালটি পার হয়ে হচ্ছে খান্দারপাড় গ্রাম। তো এই লোকেশনটা কেন বলছি, কারণ এই ঘটনাটা বলার সময় প্রত্যেকটি গ্রামের কিছু কিছু ব্যাপার আমাদের সামনে চলে আসবে, এই জন্য এই জায়গাগুলো সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি। তো উনি যখন ওই বাড়িতে পৌঁছান, পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যার পর কথাবার্তা শুরু হয়, এশার আজানের আগ পর্যন্ত কথাবার্তা চলতে থাকে। এশার নামাজ পড়ে ওনাকে আপ্যায়ন করা হয়। এখন আপ্যায়নের পরে উনি চলে যাবেন, এমন সময় ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। এমন বৃষ্টি যে বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে টানা বৃষ্টি হচ্ছে। তখন ওই বাড়ির লোকজন বলেন যে আপনার এত কষ্ট করে রাতের বেলা যাওয়ার দরকার নাই, এতগুলো গ্রাম পাড়ি দিয়ে আপনাকে যেতে হবে, তারপর ছোট একটা খাল পাড়ি দিতে হবে, আপনি আজকে আমাদের বাড়িতে থাকেন, আগামীকালকে যাবেন। পথে যেতে যদি কোনো অসুবিধা হয়, কোনো ঝামেলা হয়, তাহলে আমরা নিজেদেরকে অপরাধী মনে করব। এখন ওয়ালিউল্লাহ ভাইয়ের বাবা যিনি, উনি চিন্তা করছিলেন যে এতদিন বাড়ির বাইরে ছিলাম, পরিবারের সাথে তো আসলে খুব একটা সময় দেওয়া হয়নি, তো এক রাতও বাইরে থাকবো না, বাচ্চা কাচ্চাদের সাথে সময় কাটাবো, উনি এই চিন্তা করেছেন। আর তাছাড়া তখনও তো বিয়ে হয়নি, তো তারা তো তখনও আত্মীয় হননি, যার কারণে আসলে রাতের বেলা থাকতে উনি খুবই ইতস্তত বোধ করছিলেন। উনিও নাসর বান্দা চলে যাবেনি। ওদিকে বৃষ্টি মোটামুটি কমতে কমতে রাত প্রায় 11টা 11:30 বেজে যায়। ওই বাড়ির লোকজনের অনেক নিষেধ সত্ত্বেও উনি তাদের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়েন, কারণ তার কাছে টর্চ লাইট ছিল, উনি ভেবেছিলেন যে টর্চ লাইট আছে তো কোনো সমস্যা নেই। উনি বের হন। তো উনি খান্দারপাড় যেখানে ওই খালটা রয়েছে, ওই খালের কাছে যখন আসেন তখন দেখেন যে নৌকাগুলো রয়েছে, একজনও মাঝি নেই, কারণ টানা বৃষ্টির কারণে লোকজন নাই। ওই মাঝিরা ভেবেছে যে আর লোকজন আসবে না, এই কারণে তারা ঘাটে নৌকা বেঁধে যে যার মতো চলে গিয়েছে, কেউ নেই। এখন খাল পার হবেন কিভাবে এই চিন্তা করছেন। হঠাৎ করে মাথায় আসলো যে আরে খাল পার হওয়ার জন্য তো আর একটা রাস্তা রয়েছে। সেখান দিয়ে কিছুটা দক্ষিণ পথে এগিয়ে গেলে ওখানে একটি চার বা সাঁকো রয়েছে, ওই সাঁকো দিয়ে পার হতে পারবেন, বেশ লম্বা একটা সাঁকো, অনায়াসে সেটা দিয়ে পার হওয়া যাবে। তো উনি ওই দিকে হাঁটা শুরু করেন। ওই পথে দুটো বড় বড় অনেক পুরাতন বট গাছ রয়েছে। উনি হাঁটতে হাঁটতে যখন বট গাছের কাছে চলে আসেন, তখন হঠাৎ করে ওনার কানে খুব করুণ কান্নার শব্দ ভেসে আসে। একজন মহিলা মানুষের কাতর কান্না। যে কোনো মানুষ ওই কান্না শুনলে তার হৃদয় বিগলিত হতে বাধ্য থাকবে। তো উনি ভাবছিলেন এভাবে কান্না করে কে, কেউ কোনো অসুবিধায় পড়লো কিনা, উনি এগুলো ভাবছেন। এটা কোনো প্যারানরমাল কোনো ব্যাপার হতে পারে বা কোনো ভয়ের ব্যাপার হতে পারে, এইটা ওনার আসলে মাথায় কাজ করছে না। তখন উনি কান্নার শব্দের যে সোর্স, এই সোর্স খুঁজতে গিয়ে উনি অনুভব করলেন এই শব্দটি মনে হচ্ছে ওই বট গাছের উপর থেকে আসছে। তো উনি 7-5 না ভেবে ওনার হাতে যে টর্চ লাইটটি ছিল, এই টর্চ লাইটটি ওই বট গাছের উপরে মারেন, একটা বট গাছের দিকে। উনি দেখেন বট গাছের একটি ডালে লম্বা দুটো পা, ডালের উপরে দুটো লম্বা পা, এত চিকন পা মনে হচ্ছে একটা কঙ্কাল বা হাড়ের উপরে চামড়া লাগিয়ে দেওয়া হয়েছে, এরকম এত চিকন পা আর এত লম্বা পা। উনি টর্চ লাইট মারার পর এই পায়ের উপরে যে বডি কোথায় সেটা উনি বুঝতে পারছেন না, তবে উপর থেকে একটা শাড়ির আঁচল নিচে ঝুলে পড়েছে এবং সেটা নড়ছে।
উনি যখন এটি দেখেছেন সাথে সাথে কান্না থেমে যায়। কান্না থামার পর ভয়ানক এবং বিদঘুটে হাসির শব্দ শোনা যায়। একটু আগে যে কাঁদছিল সে এখন এইভাবে বিদঘুটের শব্দে হাসছে। এই হাসি এবং ওই অবয়ব দেখে এবং এই হাসি শুনে এবং অবয়ব দেখে ওনার তো একদম পিলে চমকে যায়, আত্মা বের হয়ে যাওয়ার জোগাড়। উনি সূরা ইয়াসিন পাঠ করতে থাকেন। ওনার ভাষ্য অনুযায়ী উনি সূরা ইয়াসিন পাঠ করছেন। সূরা ইয়াসিন ওনার খুব ভালোভাবেই আয়ত্ত ছিল। তো একটা আয়াতের পর আরেকটা আয়াত তো পড়বেন, এক আয়াত পড়ার পরে পরবর্তী আয়াত যে কোনটা সেটা উনি ভুলে যাচ্ছিলেন। উনি সূরা ইয়াসিন কিছুতেই পড়তে পারছিলেন না। শুরু করছেন, কিছু সময় পরে ওনার মুখে আসছে না, বারবার আবার সূরা শুরু থেকে শুরু করছেন। এই একটা অবস্থা, উনি ওখান থেকে নড়তেই পারছিলেন না। তো যাই হোক, পরবর্তীতে দ্রুত উনি ওখান থেকে কষ্টে মষ্টে সরে আসেন, সাঁকো পার হন। সাঁকো পার হওয়ার সময় ওনার সাথে তেমন কোনো সমস্যা হয়নি। সাঁকো পার হওয়ার পর উনি পাতরাইল গ্রামে আসেন। তো পাতরাইল গ্রামটি উনি বেশ স্বাভাবিকভাবে পার হন। পাতরাইলের পরে আসে আদমপুর গ্রাম। ওই আদমপুর গ্রামে এসে উনি রাস্তা পার হচ্ছিলেন। বৃষ্টির কারণে রাস্তা বেশ কর্দমাক্ত ছিল, এই জন্য খুব দ্রুত গতিতে উনি পার হতে পারছিলেন না। উনি যখন সোজা রাস্তা পার হচ্ছিলেন, ডানে বায়ে ধান ক্ষেত বা ফসলি জমি ছিল। হঠাৎ করে দেখছেন বিশাল লম্বা একটা অবয়ব, সাদা জুব্বা পরা, চেহারা বোঝা যাচ্ছে তার বর্ণনা অনুযায়ী 60 থেকে 70 হাত লম্বা হবে, এত লম্বা একটা অবয়ব দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে। এবং তাকে দেখে, মানে অলিউল্লাহ ভাইয়ের বাবাকে দেখে ওই অবয়বটি হাসছে। এই ধরনের একটি ব্যাপার যখন উনি দেখেন, উনি তো বুঝতে পারেন এটা মোটেও স্বাভাবিক কিছু না, স্বাভাবিক কোনো মানুষ এত লম্বা হয় না। উনি রাস্তা কিভাবে পার হবেন? রাস্তার মাঝখানে সে দাঁড়িয়ে আছে। উনি কি করবেন? সামনে যাবেন না পেছনে যাবেন, ডানে যাবেন না বায়ে যাবেন, কিছুই বুঝতে পারছেন না। উনি ভয়ে রাস্তার উপরই বসে পড়েন এবং যা দোয়া দুরুদ জানেন সেগুলো পড়া শুরু করেন। তো ওই অবয়বটি হাসতে হাসতে একটা পর্যায়ে বলে ওঠে, তোর কোনো ভয় নাই রে, আমি তোর ক্ষতি করব না। তোর ভিতরে আল্লাহর কালাম আছে, কেউ তোর ক্ষতি করতে পারবে না। তুই যা, তুই চলে যা, তোর বাড়ির দিকে চলে যা, তোর ভয় নেই। তার কথারই উত্তর শুনে, তার কথার এই ব্যাপারটা শুনে তখন অলিউল্লাহ ভাইয়ের বাবা উনি বলছেন যে ভয়ে ভয়ে বলছেন, তার সাথে কথোপকথন হচ্ছে যে আপনি আমার সামনে থেকে চলে যান, আপনাকে দেখে আমি খুব ভয় পাচ্ছি, আপনি সামনে থেকে না গেলে আমি তো যেতে পারছি না। তখন ওই অবয়বটি বলছে যে আমি থাকলেও তোর কোনো সমস্যা নেই, তুই যা। তখন অলিউল্লাহ ভাইয়ের বাবা উনি বলছেন যে না, আমি যেতে পারছি না, আপনি এখানে থাকলে আমি কোনোভাবেই রাস্তা পার হতে পারবো না, আমি সাহস পাচ্ছি না। তখন ওই অবয়বটি আবারও হেসে দেয়, হেসে দিয়ে বলে আচ্ছা ঠিক আছে, তুই যখন এতই ভয় পাচ্ছিস যা, আমি চলে গেলাম। এই বলে লম্বা পা তো উনি রাস্তা থেকে আরেকটা পা ওই ক্ষেতের মধ্যে দেন, তারপর আরেকটা কদম বাড়ান, তারপরে উনি অদৃশ্য হয়ে যান, আর কাউকে দেখা যায় না, চোখের সামনে অদৃশ্য হয়ে গেলেন। উনি এইটার পরে আরো বেশি ভয় পান। তারপর উনি আগাতে থাকেন। আগাতে আগাতে উনি কৃষ্ণপুর যে জায়গাটা, ওই কৃষ্ণপুরের এখানে চলে আসেন। ওইখানে 3 রাস্তার একটি মোড় রয়েছে। 3 রাস্তার মোড়ে 3 থেকে 4টি তাল গাছ রয়েছে। উনি যখন তাল গাছের কাছে আসেন তখন দেখেন ওই 3-4টা তাল গাছের মাথায় আগুনের বড় বড় গোলা, একটা এরকম 5-6টা গোলা রয়েছে, আগুনের গোলা। এগুলো একবার এক তাল গাছের মাথা থেকে আরেক তাল গাছের মাথায় যায়, আবার এক তাল গাছের মাথা থেকে আরেকটা তাল গাছের মাথায় আসে, এভাবে তারা মুভিং করছে। উনি এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পান, কিন্তু ওনাকে তো বাড়িতে ফিরতে হবে, ভয় পেলে তো চলবে না। উনি ওনার বাড়ির দিকে এগোতে থাকেন। আদমপুর পার হওয়ার পর তো কৃষ্ণপুর এসেছেন। এখন কৃষ্ণপুর থেকে ওনার বাড়িতে যাওয়ার রসুলপুরে যাওয়ার 2টো রাস্তা রয়েছে। এক হলো মেইন রাস্তার দিকে সবাই সচরাচর আসা যাওয়া করে, আর একটা রাস্তা হচ্ছে ক্ষেতের মধ্যে দিয়ে, আইল বা পাথার বলে লোকালি, সেদিক দিয়ে আসতে হবে। রাস্তা দিয়ে গেলে অনেক দূরত্ব, কিন্তু আইল দিয়ে গেলে সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে উনি ওনার বাড়িতে চলে আসতে পারবেন। উনি চিন্তা করলেন প্রতিমধ্যে এতগুলো ঘটনা ঘটেছে, সবগুলো তো রাস্তা দিয়েই আসছি, এখন অনেক রাত হয়ে গেছে, রাস্তা দিয়ে যাব না, আমি আইলের মধ্যে দিয়ে যাব। এই চিন্তা করে উনি ওই ক্ষেতের মধ্যে দিয়ে নেমে আইল ধরে হাঁটা শুরু করেন। ওই সময় পাট লাগানো ছিল, পাট গাছগুলো খুব বেশি বড় না হলেও মোটামুটি বড় হয়েছে আর কি।
তো উনি যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে উনি দেখতে পান একসাথে অনেকগুলো শেয়াল, এবং ওই শেয়ালগুলো আকার আকৃতিতে অনেক বড়। উনি বুঝতে পারলেন এগুলো স্বাভাবিক কোনো শেয়াল নয়। উনি এটা বুঝতে পারেন ওই শিয়ালগুলো হয়তো তাকে খেয়াল করেনি। উনি সাথে সাথে ওই পাট গাছ যেগুলো ছিল, মানে পাশে যে ক্ষেত ছিল, আস্তে করে পাট গাছের মধ্যে লুটিয়ে পড়েন। উনি দেখছেন যে শিয়ালগুলো কি করে। উনি দেখলেন যে শিয়ালগুলো এগুলো কিছুটা আশেপাশে চাওয়াচাওয়ি করলো, তারপর আবার অন্যদিকে হেঁটে একসাথে সবগুলো চলে গেল। উনি যখন নিশ্চিত হলেন যে একটি শিয়ালও এখন নেই, তখন উনি আবার ওখান থেকে বের হন। ওনার হাতে কিন্তু টর্চ লাইট ছিল, কিন্তু টর্চ লাইট কিন্তু জ্বালাচ্ছিলেন না উনি তখন। উনি ওইখান থেকে বের হয়ে দ্রুত বাড়ির পথে হাঁটতে থাকেন। উনি ওনার বাড়ির কাছাকাছি চলে এসেছেন, মানে ওই রসুলপুর যে গ্রাম, কৃষ্ণপুর পার হওয়ার পরে। তো ওনার বাড়িতে যাওয়ার আগে একটি বড় বাগান পড়ে। সবাই ওই বাগানটিকে খাসির বাগান বলে। ওই খাসির বাগান এতটা ভয়ঙ্কর যে দিনের বেলাও মানুষ যদি নাকি ওখানে ভয় পায়। কারণ হচ্ছে ওই খাসির বাগানে অনেক মানুষ দেখে যে গলা কাটা খাসি সেখানে ঘুরে বেড়ায়, দিন হোক রাত হোক, অনেক সময় নাকি এই জিনিসটা দেখা যায়। এই কারণে ওই বাগানটির নাম হয়েছে খাসির বাগান। এখন ওনাকে কিন্তু এই খাসির বাগান পার হতে হবে। উনি ভুলে গিয়েছিলেন যে এই আইল দিয়ে আসতে গেলে খাসির বাগান পার হতে হবে। এখন একটু বিপদে পড়ে গেছেন। এখন কি করা, খাসির বাগান তো ওনাকে যেভাবে হোক পার হতেই হবে, না ছাড়া তো উপায় নেই। এখন কোনো মানুষের তো সাহায্য সহযোগিতা প্রয়োজন। ওই পাশে একটা মসজিদ ছিল, এটা উনি জানতেন। ওই মসজিদের যিনি ইমাম কাম মুয়াজ্জিন এবং খাদেম একজনই ব্যক্তি, তো উনি ওই মসজিদের সাথে একটি ঘরে থাকতেন। তো উনি ওই মসজিদের কাছে যান, গিয়ে তাকে ঘুম থেকে ডেকে তোলেন। ডেকে তোলার পর নিজের পরিচয় দেন এবং ইমাম সাহেব তাকে চেনেন। চেনার পরে ওনাকে অনুরোধ করেন যে আসলে এরকম পথে অনেক ভয়ানক ঘটনা ঘটেছে তার সাথে, এখন এই খাসির বাগানটা একা একা পাড়ি দিতে সাহস করছেন না তিনি। এই জন্য তিনি যদি, মানে ওই ইমাম সাহেব যদি তাকে সঙ্গ দেন এবং খাসির বাগানটা পার করে দিয়ে আসেন। ইমাম সাহেব খাসির বাগানের কথা শুনে তিনি নিজেও পান ভয়। ওরে বাপরে, এই খাসির বাগান পার হতে হবে। সমস্যা দেখা দিল যে খাসির বাগান পার হতে সমস্যা নাই, কিন্তু যখন এই অলিউল্লাহ ভাইয়ের বাবাকে পার করে দেবেন তিনি, ফেরত আসার সময় তো তাকে একা আসতে হবে। এই চিন্তা করে ওনার মোটেও সাহস হয় না। এই ওনার অপারগতার কথাটা অলিউল্লাহ ভাইয়ের বাবাকে বলেন যে এই ব্যাপার, আপনাকে এগিয়ে দিতে তো কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে একা একা ফেরত আসতে হবে, তখন তো আমার বিপদ হবে। এই জন্য আমি আপনার জন্য একটা কাজ করে দিই, সেটা হলো আপনার জন্য মশাল তৈরি করে দিই। এই মশালের মাথায় আগুন ধরিয়ে দিব এবং আপনি অনায়াসে পার হতে পারবেন, আর আগুন থাকলে আপনার কাছে কেউ আসবে না। যখন অলিউল্লাহ ভাইয়ের বাবা দেখলেন যে আসলে উনি নিজেও খুব ভয় পাচ্ছেন, আর এই ভয়ের কারণে উনি সাথে আসতে চাচ্ছিলেন না, তাই উনি যতটুকু সাহায্য করতে চাচ্ছেন উনি সেটাই সাহায্যটা উনি নেন। তার জন্য একটা মশাল বানিয়ে দেন সেই মসজিদের ইমাম সাহেব। মশালের মাথায় আগুন ধরিয়ে দেন এবং মশালটা তার হাতে ধরিয়ে দেওয়ার পর উনি হেঁটে হেঁটে খাসির বাগান পার হওয়া শুরু করেন। এতটা পথ উনি এসেছেন, বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো হয়েছে ওই জায়গা থেকে সমস্যা হবে এটা ওনার জানা ছিল না, কিন্তু এমন একটি জায়গার ভেতর দিয়ে উনি আসছেন যেই জায়গাতে দিনের বেলাতেই সমস্যা হয়। আপনারা একবার ভাবুন, যেখানে দিনের বেলাতে সমস্যা হয়, রাতের কথা বাদই দিলাম, সেখানে এই ব্যাপারটা জেনে রাতের বেলা একা একা উনি হেঁটে আসছেন, এটা কতটা ভয়ের হতে পারে। উনি দোয়া কালাম যা জানেন পড়ছেন, কিন্তু সব ওনার ওলট পালট হয়ে যাচ্ছিল, মানে উনি এতটা ভয় পাচ্ছিলেন। উনি খাসির বাগান আস্তে আস্তে পার হয়ে যান। খাসির বাগানে ওনার সাথে আল্লাহর অশেষ রহমতে কোনো ঘটনাই ঘটেনি। উনি খাসির বাগান পার হওয়ার পরেই ওই মশাল ফেলে দিয়ে দেন দৌড়। ওনার হাতে তো টর্চ লাইট ছিল, কিন্তু দৌড় দিলেও পথঘাট তো পিচ্ছিল হয়ে গিয়েছিল বৃষ্টির কারণে। বৃষ্টিটা অনেক এলাকা নিয়ে হয়েছিল, তো আশেপাশে 3-4 গ্রাম পুরো বৃষ্টিতে মানে কর্দমাক্ত হয়ে গিয়েছিল মাটির রাস্তাগুলো। তো উনি ওনার বাড়ির কাছাকাছি চলে আসেন, তখন উনি সাহস পান এবং বাড়ির উঠোনে আসার সাথে সাথে দৌড়ের একটা ঝোঁক ছিল, তো উঠোনে ঠাস করে পড়ে যান, কারণ উঠোনেও পানি ছিল, কাদা হয়ে গিয়েছিল। তো পড়ে যাওয়ার শব্দ শুনে বাড়ির লোকজন বের হয়ে আসে, কারণ বাড়ির লোকজন অপেক্ষায় ছিল। উনি বলেছিলেন যে যত রাতই হোক ফেরত আসবেন, এই জন্য বাড়ির লোকজন ঘুমায় নাই। যখনই শব্দ হয়েছে তখনই তারা বের হয়ে দেখে এই অবস্থা। তাকে ধরাধরি করে ঘরে নিয়ে আসা হয়, তারপর পানি দিয়ে তাকে পরিষ্কার করে দেওয়া হয়, কারণ পথঘাটে তো ওনার কি অবস্থা হয়েছে আপনারা তো বুঝতেই পারছেন। এবং ওই রাত্রে উনি তেমন কাউকে কিছু বলেন নাই। পরের দিন উনি সকলকে খুলে বলেন এই পুরো পথে ওনার জন্য
মানে ওনার সাথে কি ধরনের ঘটনা ঘটেছে। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা মূলত।